আহা গো, সোনা আমার, আশা করলেনি। অফির একের পর এক তাচ্ছিল্য ভরা কথা নীরবে সহ্য করে যেতে থাকে আনন্দী। তার ননসেন্স মন্তব্যগুলো ধীরে ধীরে সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল। আনন্দী তেতে বলে, কি চাই আপনার অভি? আনন্দের গলায় ছিল তীব্র বিরক্তি আর ঘৃণার মিশ্রণ। প্রতিটি শব্দ যেন ভেতর থেকে জ্বলে উঠছিল। তার মনের গভীরে জমে থাকা ক্ষোভের প্রতিফলন। তার কণ্ঠস্বর কম্পিত না হলেও চোখে ছিল এক অস্বস্তিকর আগুন, যেন আরও এক কথায় সে পুরো অবস্থা ধ্বংস করে দেবে। এটা ছিল আর সহ্য করার সীমার শেষ প্রান্তে দাঁড়ানো এক মানুষের প্রশ্ন। আনন্দের কথা শুনে অভি হেসে উঠল। তার চোখের কোণে এক অদ্ভুত ঝিলিক খেলে গেল, যেখানে মানবিক কোনো আবেগ ছিল না। সে যেন কোনো নাটকের মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু তার মনের ভেতরে কিছুই নেই, শুধু একটা খালি বিকৃত আত্মতৃপ্তি। আনন্দের মুখ বরাবর নিজের মুখ নিয়ে অভি বলে, তোমার দেহ। কথাটা বলেই আবার হেসে উঠল সে। এই হাসিটিতে ছিল এক ভয়ঙ্কর খেলা, যেন ভয় দেখানো তার কাছে কোনো মজার বিষয়। আনন্দের শরীরটা সেই মুহূর্তে যেন বরফ হয়ে গেল। তার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো, কিন্তু সে নিজেকে সামলাতে চেষ্টা করলো। এই হাসিটাই আর সহ্য করতে পারল না আনন্দী। তার ভেতরে জমে থাকা রূঢ়তা, সব ঘৃণা তখন একত্রীয় হয়ে একটা হঠাৎ বিস্ফোরণ ঘটালো। হঠাৎ করে এসে অভির মুখের দিকে থুতু ছুঁড়ে মারে। মুহূর্তেই থেমে যায় অভির হাসি। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড স্থির আনন্দের মুখের সামনেই বসে থাকে। বাতাসে যেন একটা অদৃশ্য ভারী ভাব নেমে আসে। তারপর ধীরে ধীরে হাত দিয়ে মুখ মুছে নেয়। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে গলায় এখনো সেই ঠান্ডা সুর। দিন দিন ভালোই উন্নতি হইতেছে তোর, শখের বেটি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মুন্ডুটি কোমরে শক্ত করে বেঁধে নেয়। প্রতিটি নড়াচড়া একটা গম্ভীর আত্মবিশ্বাস। তারপর দরজার দিকে এগিয়ে আবারও থেমে যায়। ঘাড় ঘুরিয়ে আনন্দের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় এক বিকৃত হাসি দেয়। চল, দেখা হইব কাল। যা পুরস্কার দিলি তার রিটার্ন গিফট তো দিতেই হইব, নাকি? আনন্দের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু সে চোখ নামায় না। তার চোখে এখন একটা জেদ, যেন আরো বেশি করে নিজেকে সামলাচ্ছে। তার শরীর কাঁপছে, কিন্তু সে চুপচাপ বসে রইল। অভি আবারও নিচু স্বরে বলে, বালিকা, আমি তোমার বমি বমি ভাবের কারণ হতে চাই। কথাটা বলেই বিকৃতভাবে হেসে উঠল সে। সে হাসিতে ছিল এক অস্বস্তিকর আত্মতৃপ্তি। আনন্দী চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য, তারপর দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে দেখলে এমনিতে আমার বমি আসে। কথাটা শুনে অভির চোখের কোণে অদ্ভুত এক ঝিলিক খেলে যায়, যেন অপমানেও সে সুখ নামক বস্তুটি খুঁজে পায়। তার মনে হলো এই গল্পটা এখন থেকেই আরো মজার হবে। রুমের ভেতর যেন এক অদৃশ্য ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে। দুইজনের মধ্যে থাকা সুতোটা এখন খুব সরু, যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। দরজার বাইরে গিয়ে আবার অভি থামে। অন্ধকার ছাদের দিকে এক পা বাড়িয়ে হঠাৎ পেছনে না তাকিয়ে বলে ওঠে, খেলা হবে। তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো ঘরটাকে আরো ভারী করে তোলে। আনন্দ কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। অভির শেষ কথাটার মানে বুঝতে পারে না সে, কিন্তু বুকের ভেতরে অকারণে একটা আতঙ্ক জমতে শুরু করে। অভির প্রতিটি কথা, প্রতিটি হাসির পেছনে যেন অন্য কোনো ফাঁদ লুকিয়ে থাকে। তার হাত কাঁপতে থাকে। হঠাৎই মনে পড়ে ফোনটার কথা। রেকর্ড হলো না, কিছুই প্রমাণ হিসেবে রইল না। এক মুহূর্তে যেন সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে যায় আনন্দীর। এতক্ষণ সে সাহস নিয়ে দাঁড়িয়েছিল, সেটাও ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসে। তারপর কি সত্যি সব আশা শেষ? বাকি মেয়েদের মতো তার জীবনও কি অন্ধকার ডুবে যাবে? কেউ কি কোনোদিনও জানতেও পারবে না এই মানুষটার আসল মুখ। আনন্দের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে। এই লড়াইয়ের কি কোনো শেষ নেই, নাকি এটাই সমাপ্তি? পুরান ঢাকা। নিজের গ্যারেজে ঢুকেই পুরো বদলে যায় অভি। কয়েক মিনিট আগে সে বিকৃত হাসি, উস্কানি মার্কা কথা, আচরণের মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। এখানে সে ঠান্ডা মাথার হিসেবি। গ্যারেজের ভেতরটা আধ অন্ধকার। এক কোণে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গাড়ি যন্ত্রাংশ, তেলের ক্যান, মরিচা ধরার টুল বক্স। বাইরে থেকে দেখলে সাধারণ একটা ওয়ার্কশপ মনে হবে, কিন্তু এই জায়গাটাই অভির আসল ঘাঁটি। লোহার টেবিলের সামনে বসে বসে ধীরে একটা ফাইল খুলল। চোখ স্থির, মাথার ভেতর তখন শুধু হিসেব। আজ বড় চালান নামবে, ভুল করার সুযোগ নেই।
ড্রাগ সাপ্লাইয়ের জগতে অভি এক ভয়ঙ্কর নাম। অথচ আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত কেউ তার চুলও ছুঁতে পারেনি। পুলিশ, গোয়েন্দা, প্রতিদ্বন্দ্বী সবার চোখের সামনে দিয়ে এসে কাজ করে গেছে বছরের পর বছর। কোথা থেকে মাল আসে, কোথায় যায়, কিভাবে যায়, কেউ জানে না। সবচেয়ে বড় রহস্য হলো তার পরিবহনের কৌশল। শহরে এতগুলো চেকপোস্ট, তল্লাশি, নজরদারি থাকার পরেও কিভাবে সে প্রতিবার মাল পার করে দেয়, এটা আজও ধাঁধা হয়ে আছে সবার কাছে। অভি ঠান্ডা চোখে টেবিলের ওপর ছড়িয়ে থাকা ম্যাপের দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অভির হেয়ালিপূর্ণ কথায় আগামাথা কিছুই বুঝল না নোবেল। হাত পাখা দিয়ে বাতাস করতে করতে হাত দুখানা প্রায় জড়বস্তু, তার কোনো অনুভূতি নেই, শুধু ঘুরছে আর ঘুরছে। পাশ থেকে অস্ত্র মামুন এবং ঘাতক সুমন কবিরকে ইশারা করে, কারণ একমাত্র কবিরই রয়েছে যার উল্টোপাল্টা গান এবং কবিতা আবৃত্তির ফলে অভির মাঝে মধ্যে হাসে। কিন্তু মজার বিষয় হলো, কবি ইশারা বোঝে না, সে বরাবরই গায়ে পড়া লোক, তাই তাকে হাফ লেডিস ও ডাকে সকলে। মাঝখান থেকে ডিজে শহীদুল বলে ওঠে, ভাই, অনুমতি দিলে একটা কথা কইতাম। কবি হাত দিয়ে ইশারা করে। ডিজে শহীদুল সাহস জুগিয়ে বলে, ভাই, আপনার মনে হয় না আপনার ঘরটা কেমন ফাঁকা ফাঁকা? কেন, ফার্নিচার কি কম পড়ছে? ভাই, ওইটা কই নাই। তাইলে বিয়া শাদি? বাকি কথা শেষ করার আগেই টেবিলে থাকা পানির বোতল ছুঁড়ে মারে অভি ডিজে শহীদুলের ওপর। সে ভিজে একাকার হয়ে যায়। মাথায় গরম উঠতেছে তোর, পানির হাল মন্দন। কিন্তু ভাই, একটা ভাবিসাব। অভি ঘাতক সুমনের দিকে তাকিয়ে তাকে ইশারা করে, অর্থাৎ শহীদুলকে এখন পচা ড্রেনে চুবাতে হবে। অভির ইশারা মাফিক ঘাতক সুমন শহীদুলকে ধরতে চলে যায়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এর আগেই শহীদুল পালিয়ে যায়। একদম রাতের আধারে মিশে যায় সে। অভি একটু কাজে মনোযোগ দিবে, ঠিক সেই মুহূর্তে নোবেল জানায় শহরের রাস্তায় বিশাল চেকপোস্ট বসবে কাল, আর এই নৈপথ্যে রয়েছে রেহমান, যাকে অভি রেহমান ডাকাত বলেও ডাকে। কয়েক মাস আগে হিন্দিতে একটা মুভি বের হয়, ধুরন্ধর, যেখানে একটি চরিত্রের নাম থাকে রেহমান ডাকাত। চরিত্রটি অভির বেশ পছন্দ হয়, কিন্তু নামটি হয় না, কারণ রেহমান এই নামটি তার সাথে ভালোই লড়াইয়ে নেমেছে, একদম অভির সতীনের মতো। অভি যেখানে রেহমান সেখানে। কিন্তু মজার বিষয় হলো, আজ অব্দি রেহমান অভিকে হাতে নাতে ধরতে পারিনি। বেশ অনেকক্ষণ চুপ থাকার পর অভি বলে, তল্লাশি কয়টা থেকে শুরু? রাত থেকে ভাই। অভি হালকা হেসে ওঠে, তারপর সিগারে আগুন জ্বালাতে জ্বালাতে বলে, ওইটা তো ফাঁদ, দেখ আজ থেকে শুরু হয়েছে। বুঝলাম না ভাই। এইটারে বলে আবার উল্টো চাল। রাতের কথা কইছে মানে আজ সবাইরে সতর্ক করলো, সব মাল নিয়া আজ বের হইতে হইব, যারা আজ বের হইব এটা নিলে হইব, আর না বার হইলে ভাই তাতেও না নিল্লা। এখন করণীয় কি ভাই? অভি কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ায়, তারপর আড়মোড়া দিয়ে শরীরের অলসতা কাটিয়ে বলে, খিচুড়ি খাইতে চাইতেছে রে, সবজি আন। 2 দিন পরে, দেখতে দেখতে প্রায় 2 দিন কেটে যায়। আনন্দে এখন অনেকটা সুস্থ, অন্তত বাইরে থেকে দেখলে মনে হয়। ভেতর ক্লান্তি, ভয় আর অস্বস্তিগুলো যেন জোর করে চাপা দিয়ে রেখেছে। পরীক্ষা পিছিয়েছে ঠিকই, কিন্তু বাতিল তো হয়নি। কোনো না কোনো দিন পরীক্ষা হবেই, তাই আবার কোচিং শুরু করে দেয় আনন্দী। বন্ধুদের কাছ থেকে টাইম টেবিল জেনে নিয়মিত ক্লাসে যেতে থাকে। দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ মনোযোগ দিয়ে ক্লাস করে সে। কয়েক ঘন্টার জন্য হলো বইয়ের ভেতরে ডুবে থাকতে পারলে মাথার ভেতরে দুঃস্বপ্নগুলো একটু শান্ত হয়। কিন্তু সেদিন সমস্যা হলো ফেরার পথে। ক্লাস শেষ করে বাইরে বেরোতেই দেখা একটা রিক্সাও নেই। রাস্তার পরিবেশও অদ্ভুত থমথমে। এরপর একটু পুলিশি চেকপোস্ট, গাড়ি থামিয়ে তল্লাশি চলছে, মনে হয় শহরের বড় কিছু ঘটেছে। আনন্দে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন না পেয়ে হাঁটতে শুরু করলো। ভাবলো একটু সামনে গেলে হয়তো রিক্সা পাওয়া যাবে, কিন্তু কষ্টের বিষয় হলো এদিকেও রাস্তা ফাঁকা একদম, কোনো চেকপোস্টও নেই আর যানবাহনও নেই। একটু ভিআইপি এলাকার মধ্যে পড়ে, তাই হয়তো এখনও এতটা নীরবতা। তার উপরে দাদা সাহেবের দাপট রয়েছে,
চেকপোস্ট বসলেও আর কি হতো? সে লাউ সেই কদু। যে অপকর্মে মন্ত্রীরা জড়িত সে অপকর্মের সমাপ্তি নেই। এগুলো শুধু সিনেমাতেই সমাপ্তি ঘটে, বাস্তবে তো জোরজার মুলুক তার। ধীরে ধীরে রাস্তা ধরে এগোতে থাকে আনন্দী। বিকেলের আলো তখন ফিকে হয়ে এসেছে। তার পাশে অদ্ভুত এক চাপা উত্তেজনা। আজ এতটা শূন্য কেন রাস্তাটি? কেমন যেন খাকা করছে এই শূন্যতা। হাজারটি প্রশ্ন মাথায় চলতে থাকে। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ শক্ত করে তার কাঁধ চেপে ধরে। আনন্দীর পুরো শরীর কেঁপে ওঠে, বুকের ভেতর থক করে ওঠে আতঙ্কে। সে ঘুরে তাকানোর আগে কানের কাছে নিচু পরিচিত কণ্ঠস্বরটি ভেসে আসে। আমারও বউ নাই, তোমারও জামাই নেই, চলো আমরা সংসার কইরা খাই। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, চ্যাপ্টার 1। লিখেছেন কায়নাত খান কবিতা। পর্ব 24। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।